ঘুমিয়ে আছি ঘুমের ঘরে। ঘুমিয়ে আছি ঘুমের ঘরে। ঘুমিয়ে আছি ঘুমের ঘরে। ও আর সিস্টেম ইয়েস স্যার। লাস্ট টেম্পারেচার কত দেখেছেন? 104 এর উপরে ছিল স্যার। ঘরে ঘুমিয়ে আছি। ঠিক আছে, এখন একটা সিডেটিভ দিয়ে দিন ওকে স্যার। আর মাথাটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে দিন। ঘুমিয়ে আছি এই অবস্থায় তো ঘুমের ঘরে। ডায়ালিসিস করা সম্ভব নয়। জ্বর কমলে আমি দেখছি। ঘুমিয়ে আছি ওকে, ঠিক আছে স্যার। ঘুমের ঘরে। আসবো স্যার? আসুন। আমাকে আবার হঠাৎ কি দরকার হয়ে পড়লো? বারবার এইসব সামান্য ব্যাপার নিয়ে আপনাকে বিরক্ত করতে মোটেই ভালো লাগে না, কিন্তু কি করবো বলুন স্যার, অবস্থা মাঝে মাঝে এমন গিয়ে দাঁড়ায় যে বিরক্ত না করেও উপায় থাকে না। অবস্থাটা কি শুনি? এই যে ব্রজলালের বিরুদ্ধে বারে বারে রিপোর্ট যাচ্ছে, এটা কিরকম ব্যাপার স্যার? ডক্টর নক্ষত্র রায় এসে ওর নামে আপনার কাছে কি বললো আর আপনি ওর বিরুদ্ধে রিপোর্ট করে দিলেন, বিশেষত সেই ঘটনার পরেও? হ্যাঁ, তার কারণ ব্রজলালের মতো একটা লোককে প্রোটেক্ট করার চেয়ে ডক্টর রায়ের মতো নামী একজন ডাক্তারের কথার দাম আমার কাছে বেশি। সে তো ডক্টর নক্ষত্র রায় আপনার বন্ধু লোক বলে। ব্রজলাল টাকা ছাড়া একজন বার্ন পেশেন্টকে লিফটে তুলতে রাজি হয়নি। ডক্টর রায় নিজে ওকে নিয়ে গিয়েছিলেন এমার্জেন্সিতে। এটাই কি কারণ হিসেবে যথেষ্ট নয়? এই তো স্যার, আপনি আবার একটা ভুল করে ফেললেন। আচ্ছা, সেই সময় ডিউটিতে যে ব্রজলালই ছিল, এটা আপনি কি করে জানলেন? কেমন করে জানলাম? যেমন করে নাম্বারি নোটগুলো ওর কাছে পাওয়া গিয়েছিল, তেমনি করে জেনেছি। কেন মিছিমিছি সময় নষ্ট করছেন? জান না, আপনার তো অনেক দূর পর্যন্ত যাওয়ার ক্ষমতা। আমার যা করার আমি করেছি, এরপর যদি কোথাও কৈফিয়ত দিতে হয় আমি দেব। ঠিক আছে, আপনি যখন শুনবেনই না ঠিক করেছেন, তখন আর কি করা যাবে? আমার আর কি, ওই ব্রজলালের মতো একজন মানুষের কাছে এর আগে আপনাকে একবার ক্ষমা চাইতে হয়েছিল। ব্যাপারটা আমাদের খুব একটা ভালো লাগেনি, তো আপনি যখন সেই ব্যাপারটাই আবার চাইছেন, ঠিক আছে চলি। সেবার আপনার বিরুদ্ধে সই সংগ্রহ করার নির্দেশ ছিল ওপর থেকে। এবার মনে হচ্ছে কাজটা আমাদের নিজেদেরই করতে হবে। হ্যাঁ ডক্টর রায়। এত ভয় পাচ্ছিস কেন? কিচ্ছু হবে না। ভয় আমি পাচ্ছি না দাদা, আমি খালি ভাবছি যে ডক্টর রয়ের এত সাহস হলো কি করে? নিজেকে কি ভাবে তিনি? ব্রজলালকে এখনো চেনেনি। মাথা গরম করিস না, আমি যেমন যেমন বলছি তেমন ভাবে চল। একটা একটা করে প্ল্যান করব, আর দেখবি হসপিটাল শব্দটা শুনলে কেমন একটা মরবিড ফিলিং হয়, কিন্তু একটা মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে, এই হসপিটালই তো তার কাছে হয়ে ওঠে রোগমুক্তির আনন্দধাম। ক্ষণিকের জন্য জীবন থেকে ছিটকে যাওয়া হাসি, গান, উৎসব এসব আবার ফিরে পাবার জন্য তাকিয়ে থাকে মন্দিরা, চম্পা, সীতানাথ, করবীদের ম্লান মুখগুলো। বলরামের অবশ্য হাসি ঠাট্টা করে সব উড়িয়ে দেয়।
কিন্তু কোথাও কি লুকিয়ে থাকে না মনের গভীরে জীবনকে গভীরভাবে আঁকড়ে ধরার চেষ্টাটুকু? কিন্তু পারে কি সবাই? কি জানি, জানি না তো। হ্যালো, হ্যাঁ বলুন সিস্টার। দেখা করতে এখন? আপনি বলুন কালকে সকালে আমার সঙ্গে এমার্জেন্সিতে দেখা করতে। কেন, কি চান উনি? আচ্ছা ঠিক আছে, আমি আসছি। সিস্টার, সিস্টার, ইয়েস স্যার। আপনি আমাকে ফোন করেছিলেন তো? হ্যাঁ স্যার, কে অপেক্ষা করছিল আমার জন্য বললেন? একজন পেশেন্ট নিয়ে এসেছিল, তা আমি তো আপনার সঙ্গে ফোনে কথা বলছিলাম, তারপর ফিমেল ওয়ার্ড থেকে ফিরে এসে দেখি আর নেই। কোথায় অপেক্ষা করছিল? ওয়েটিং রুমে স্যার। কতক্ষণ আগে? এই তো এক্ষুনি। ঠিক আছে, আপনি যান। আমাদের আপনি চেনেন না, আপনাকে আমরা চিনি। আপনি একজন নামকরা ডাক্তার, ওই কাজটাই মন দিয়ে করুন, অন্য কাজের দিকে মন দেবেন না। হ্যাঁ, এবার শুধু মুখেই বললাম, বেস্ট অফ লাক। হ্যাঁ, কি সব ঠিক আছে তো? ঠিক থাকতেই হবে, নইলে আমরাই এবার ছেড়ে দেবো না বলে দিয়েছি। বাবা, এ তো কড়া শাসন। সত্যি আপনি কিন্তু খুব ভয় পেয়ে দিয়েছিলেন। এই যাত্রায় যখন বেঁচে ফিরে এলাম, বেশ বুঝতে পারছি জানেন, সহজে মরণ আমার কপালে নেই। দেখেছেন দেখেছেন কি কথাবার্তা। আচ্ছা শুনুন, অসীমবাবু এলে বলবেন যেন স্যারের সঙ্গে একবার যোগাযোগ করি। ঠিক কে? মরাটা তো জীবনে সবচাইতে সহজ ব্যাপার, তাই না? ওটা তো একদিন না একদিন সবারই ঘটবে। বাঁচাটাই শক্ত, যার যার নিজের মতো করে বাঁচা। দেখুন তো, আপনি সুস্থ হয়ে এসেছেন বলে সবাই কত খুশি হয়েছে। এই নিন, হেমপ্রভা মাসিমা আপনার জন্য এই কবিতাটা পাঠিয়েছেন। কবিতা? হ্যাঁ, উনি বললেন এই হাসপাতালে ওকে তো আর অন্য কোনো উপহার দিতে পারলাম না, এই কবিতাটাই ওকে দিয়ে দিও। একটু পড়ো না চম্পা। আলোকের অন্তরে যে আনন্দের পরশন পাই, জানি আমি তার সাথে আমার আত্মার ভেদ নাই। কখন ঘটেছে ব্যাপারটা? কটা হবে তখন? 8টা, 8:30 হবে। এফআইআর করেছেন? না,
না না, এসব ক্ষেত্রে তো পুলিশে রিপোর্ট করা উচিত। আমি ইন্ডিভিজুয়ালি না করে হসপিটাল অথরিটি থেকে করলে সেটা ভালো হতো না? দেখুন, ব্যাপারটা ঘটেছে আপনার সঙ্গে, আপনি এফআইআর করুন, আমরা তো আছি সঙ্গে। আচ্ছা, এই যে ঘটনাটা ঘটলো এর পেছনে কার হাত থাকতে পারে বলুন তো? কি মুশকিল, আমি কি করে বলবো কার হাত আছে? সে কি, আপনি হাসপাতালে সব খবর রাখেন, সব জানেন, আর এটা বুঝতে পারছেন না যে এর পেছনে ব্রজলাল, মানিক, এদের হাত আছে? দেখুন ডক্টর রায়, একটা কথা ফ্র্যাঙ্কলি বলি, দেখুন আমার মনে হলো আমার পক্ষে ওদের এগেন্সে স্টেপ নেওয়া সম্ভব নয়, কারণ আমার হাতে কোনো প্রমাণ নেই। একটা সত্যি কথা বলবেন? কি কথা? আপনি সত্যিই জানেন না যে এর পেছনে কারা আছে? এই হাসপাতালে ব্রজলাল আর মানিকের দল একের পর এক অন্যায় করে চলেছে। তার জন্য ব্রজলালের এগেনস্টে এনকোয়ারি কমিশন বসেছিল। এই ব্রজলাল ডেপুটি সুপারকে থ্রেট করেছে। আপনার উচিত ছিল না তাদের সঙ্গে কথা বলে তাদের এগেনস্টে কোনো স্টেপ নেওয়া? দেখুন, আপনাকে আমি আগেও বলেছি যে আমি ওদের এগেন্সে কোনো স্টেপ নিতে পারবো না, কারণ কেবলমাত্র সন্দেহের বশে কারোর এগেন্সে কোনো স্টেপ নেওয়া যায় না, সিম্পল অ্যাজ দ্যাট। একটা কাজ তো আপনি করতেই পারেন। কি কাজ? আমি পুরো ঘটনাটা জানিয়ে সিএমও কে এবং মেডিকেল বোর্ডকে একটা চিঠি দেব, যাতে যাতে আর একটা এনকোয়ারি কমিশন বসে। একটা কথা বলতে পারেন ডক্টর রায়, সবসময় আপনার সঙ্গে হয় কেন ব্যাপারগুলো? অন্যায়ের প্রতিবাদ তো আর সবাই করে না। এই হাসপাতালে টাকা দিয়ে রোগী ভর্তি করানোটা আপাতত হলেও বন্ধ হয়েছে। টাকা না দিলে লিফটে তুলবে না, এমন ঘটনাটা আর শোনা যাচ্ছে না। এতে সাধারণ মানুষ যারা এখানে ভর্তি হতে আসে, যাদের বাড়তি টাকা দিয়ে ভর্তি হওয়ার সামর্থ্য নেই, তাদের খানিকটা উপকার হয়েছে। এটা ব্রজলাল আর মানিকদের ভালো লাগছে না, তাই আমাকে থ্রেট করেছে। বুঝলাম। সত্যি যদি বুঝতেন তাহলে আপনি একটা অ্যাকশন নিতেন। এনিওয়ে, আমি ইন রাইটিং সমস্ত ঘটনাটা সিএমও এবং মেডিকেল বোর্ডকে জানাবো। আপনি কাইন্ডলি আমার চিঠিটা একটু ফরওয়ার্ড করে দেবেন। আমার জন্য এটুকু করলেই আমি খুশি হব। চলো। বাসুদেব দা, বলো। এই বলরামদার ব্যাপারটা কেমন গোলমেলে মনে হচ্ছে। কোনটা? এই বলরামদার বাড়ির ব্যাপারটা। ও, না, আমি ভাবছিলাম একবার জিজ্ঞেস করবো। কোনো লাভ হবে না। আমি জিজ্ঞেস করে দেখেছি, এমন সব ধোঁয়াটে উত্তর দেয়, কিচ্ছু বোঝাই যায় না। আচ্ছা, আমি আগে জিজ্ঞেস করে দেখি। দেখো। বলরামদা, ও বলরামদা, ঘুমলেন নাকি? বলে ভালো ভাইয়া। আচ্ছা, কৃষ্ণনগরে আপনার বাড়িটা কোন দিকে, মানে লাইনের পূব দিকে? সেটা জেনে তোমার কি লাভ? না মানে ওই ওই লাইনের পূব দিকে মল্লিকদের বাড়ি। ও বাড়ির সেজো ছেলে আমার বন্ধু। ও, আমার বাড়ি লাইনের পশ্চিম দিকে। আর একটা কথা জিজ্ঞেস করবো? আচ্ছা, আপনার বয়স তো 70, তাহলে আপনার ছেলের বয়স নিশ্চয়ই 45-এর কাছাকাছি। কোন ছেলের কথা বলছো? হ্যাঁ, আপনার কি অনেক ছেলে নাকি? আমি যদ্দূর জানি মানব সভ্যতায় অনেক ছেলের বাপ হতে পেরেছিলেন মাত্র একজন লোক, ধৃতরাষ্ট্র। আমার এত ক্ষমতা কোথায় ভাই? বলরাম বাবু, আপনার ক ছেলে মেয়ে? তা গোটা দশেক তো হবেই, তবে তাদের 8 জনের 4টে করে পা, আর বাকি 2 জনের 2টো করে। বুঝলেন না? আরে মশাই, আমার 8টা পোষা কুকুর আছে, তারা আমার ছেলেদের চেয়ে কোনো অংশে কমতি নয়। তা আপনার ছেলেরা আসে না কেন? কেন? এই হাসপাতালে 4 পেয়েদের আসার পারমিশন আছে নাকি? না না, আমি 2 পেয়ে ছেলেদের কথা বলছি। তারা
এক মিনিট চুপ করে বসে না, তাদের সারাদিন ছোটো ছোটো করে করে এখানে আসলে তাদের সময় কোথায়? ছেলেদের বিয়ে শাদী হয়েছে তো, হ্যাঁ একটা ফ্যামিলি তো আছে। হ্যাঁ তাদের বউরাও তো আসতে পারে। কেন বাবা, এই বুড়ো শ্বশুরকে তাদের কোন কাজে লাগবে যে এখানে তেল দিতে আসবে? আপনি আপনি কুল দিচ্ছেন বলরামদা, মানে আপনার কোনো ছেলে পুলে নেই, আপনি কৃষ্ণনগরে থাকেনই না। তবে কোথায়? তিব্বতে? আহ সীতানাথ, কি হচ্ছে কি? কি যাতা বলছো? না না না, আপনি আপনি কিছু ভাববেন না বাসুদেবদা, আমাদের বলরামদা হ্যাঁ দারুণ ধরিবাজ। হ্যাঁ বুঝতে পারবেন না, আসলে উনি বিয়ে থা কিছুই তো করেননি, মানে ঠিক আমার মতো। কি সত্যি কিনা বলুন? সত্যিও হতে পারে, মিথ্যেও হতে পারে। তার মানে কি? কাধব কান্তা কস্তে পুত্র, কে স্ত্রী কে পরিবার। একা এসেছি একা যাব, মাঝে মিছি মিছি মায়ায় জড়িয়ে পড়া। তবে কি জানো ভায়া, কলা ছাড়া সব বন্ধন আমি কাটিয়ে ফেলেছি। তবে দুঃখ কি জানো ভায়া, সেই কলাও আমাকে ছাড়তে হলো। তা ছাড়লেন আর কই? এখনো তো দিব্যি চালিয়ে যাচ্ছেন। সে তো 5 ভাগের 1 ভাগ, তাও ডাক্তারের পারমিশন নিয়ে। আপাতত এই কলাহীন জীবনের দুঃখ কাটাতে ঘুমিয়ে পড়াই ভালো। সব দায় যেন আমার। পেশেন্ট পার্টি যদি হাসপাতালের সঙ্গে যোগাযোগ না করে তাতে আমি কি করতে পারি? এদিকে বলরামের বাড়ির লোকজন আসা বন্ধ হয়ে গেছে প্রায় 1 মাস। রোগীর যে অবস্থা, আইসিইউতে আছে, এক্ষুনি ট্রান্সপ্লান্ট না করলে রোগীকে বাঁচানো যাবে না। সেদিন তো তুমি অফিসে গিয়ে অ্যাড্রেস দিয়ে এলে বাড়ির লোকে দেখা করতে বলার জন্য। আরে সে কথাই তো বলছি, আমার যা কাজ আমি করে দিয়েছি, বাস। এখন যদি পেশেন্ট পার্টি যোগাযোগ না করে আমার কিছু করার নেই। কেন, তারা খবর পায়নি? শুনেছি অফিস থেকে নাকি কাকে পাঠিয়েছিল, বলেছে ঠিকানা ভুল, ওই নামে ওখানে কেউ থাকে না। সে কি গো? তবে আর বলছি কি রে, প্রথমে পেশেন্টকে যখন ভর্তি করানো হয় হাসপাতালে, বাবা কি আদিক্ষেতা, যেন ভিআইপি ভর্তি হলো। তারপর 1 মাস বাদেই ভোঁ ভাগ, কর্পূরের মতো সব উবে গেল। এই তো হচ্ছে। ও দিদি শোনো, ডক্টর রয় না 7 নম্বর বেডের পেশেন্টকে ডেলি 1টা করে ভিটামিন প্রেসক্রাইব করেছেন। ওই ওখানে আছে, নিয়ে যা। ওইদিকে আছে? এই যেখানে, না না ওইদিকে আছে। হ্যাঁ নিয়ে নিচ্ছি। ওইদিকে আছে, ভুল করেছি। বরিয়ালি আক্কেল তোদের, যাকে রোগ সারানোর জন্য হাসপাতালে ভর্তি করলি, 1 মাসের মধ্যে একবার খবর নিলে না সে বেঁচে আছে কি মরে গেছে। হ্যাঁ মানছি যে টাকা পয়সার অভাব আছে, নানান অসুবিধে আছে, কিন্তু তাই বলে একটা বেড ডায়ালিসিস ফ্রি করানোর জন্য অ্যাপ্লিকেশন তো করবি। ডক্টর রায়ের মতো একটা ভালো ডাক্তারের আন্ডারে রয়েছে, এক কথাই হয়ে যেত। তার চেয়ে দিদি তুমি একটা কাজ করো, তুমি বরং ওই বলরাম বাবুর বাড়ির লোক হয়ে বাঁ হাতে একটা অ্যাপ্লিকেশন লিখে দাও। ওরে বাবা, ওর মধ্যে আমি নেই। তারপরে যদি শোয়ের আগে সুপার কিংবা সিএমও পেশেন্ট পার্টিকে দেখতে চায়, তখন কি আমি বাঁ হাতটা কেটে তাদের কাছে পাঠিয়ে দেবো? আমার কথা বলিস না, ভাল লাগে না বাবা। তুমি বসে, আমি চললাম। বাবা অত দয়া মায়ের দরকার নেই বাবা, বেশি দয়া মায়া দেখাতে গিয়ে চাকরিটাই খোয়াই আর কি, অত বোকা আমি নই। সত্যি তুমি এত ভয় পাইয়ে দিয়েছিলে না, তোমার এই খালি বেডটার দিকে তাকিয়ে তাকিয়ে আমার খালি কান্না পেতো জানো, এত একা লাগতো। অত ভয়ের কি আছে? ডক্টর রয় থাকতে আমার কপালে অত সহজে মরণ নেই। ঠিক বলেছ মন্দিরাদি, তবে শুধু ডক্টর রয় নন, ওর চেলাটিও ভীষণ দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। ওয়ার্ডে সবসময় মুখ গম্ভীর করে আসতো, সবসময় দেখতাম কপালে দুশ্চিন্তার ভাঁজ। আমার সঙ্গে কথা বলারও সময় ছিল না। বুঝেছি,
ওই ছোট ডাক্তারটি তোমার মাথাটি খেয়েছেন। তুমি না সব সময় সব কথার অন্য মানে করো। ও তাই বুঝি? কেমন আছো মন্দিরা?